আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা সংকটে দীর্ঘকাল ধরে নানা সমীক্ষা, আন্তর্জাতিক সমীক্ষা একথা বহুবার জানিয়েছে আমাদেরকে যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়মিত খর্ব হচ্ছে। এর শক্তি, এর সক্ষমতা, এর স্বাধীনতা, এর স্বকীয়তা সব দিক থেকে নিম্নগামী। এমনকি দক্ষিণ এশিয়ার কনটেক্সটও যদি আমরা দেখি, বাংলাদেশের সংবাদ মাধ্যমের পরিস্থিতি অত্যন্ত খারাপ। এর কারণ আমরা অনেকবার আলোচনা করেছি। আমরা যদি আমাদের স্বাধীনতার পূর্বকালে যাই বা স্বাধীনতা উত্তরকালেও বাংলাদেশের গণমাধ্যম যে সাহস দেখিয়েছে, স্বাধীনতা দেখিয়েছে, ভীষণ চাপের মধ্যে, এমনকি সামরিক শাসনের মধ্যেও গত কয়েক বছর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম সেটা করতে ব্যর্থ হয়েছে। ব্যক্তিগতভাবে কেউ চেষ্টা করেছেন, দু একটি সংবাদ মাধ্যম সাহসের সঙ্গে চেষ্টা করেছে বলতেই হবে, যদিও তাদের নিয়েও নানা কারণে ছোটখাটো প্রশ্ন আছে। যেসব কারণে করা যায়নি তার একটা বড় কারণ হলো সংবাদ মাধ্যমের মালিকানা। আমরা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর পক্ষ থেকে একটা গবেষণা করেছি যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের মালিক কারা। সেটা যারা দেখেছেন সেই স্টাডি, তাতেই বোঝা যায় যে ওইখানে স্বাধীনতার একটা বড় সংকট। এই মালিকরা নানাবিধ ব্যবসার সঙ্গে যুক্ত, পেশাদারিত্বের ধারে কাছে তাদের প্রায় কেউই নেই, দু একটি ছোটখাটো ব্যতিক্রম বাদ দিয়ে। তাদের অনেকেরই রাজনৈতিক নানা সংস্রব আছে, সম্পর্ক আছে অধিকাংশই ক্ষমতাসীন দলের সঙ্গে, এবং ব্যবসায়ের যে বৈরী সম্পর্ক আছে অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে, সেই সব কারণে অনেক সংবাদ মাধ্যম তৈরি হয়েছে এবং অন্যের স্বাধীনতাও তারা খর্ব করেছেন। এটা একটা সংকটের জায়গা ছিল। আরেকটা সংকটের জায়গা হচ্ছে সরকারের নিপীড়ন, নির্যাতন, নানা ধরনের কালো কারণ, আইসিটি অ্যাক্ট তার 57 ধারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এগুলো বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে খর্ব করেছে এবং একই সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেছে। পেশাদারিত্বের অভাব একটা বড় সংকটের জায়গা। পলিটিসাইজেশন আরেকটা বড় সংকট। বাংলাদেশের সাংবাদিকরা মূলত পেশাদার সাংবাদিক হওয়ার চাইতে সরকার, সরকারি দল কিংবা বিভিন্ন ক্ষমতাসীন শক্তির বা যাদের শক্তি আছে রাজনৈতিক দল হিসেবে, বিরোধী রাজনৈতিক দলের, তাদের আনুকূল্য, তাদের আশ্রয় প্রশ্রয় থাকতে পছন্দ করে। এবং সেই কারণে তারা কখনো আওয়ামী সাংবাদিক, কেউ জাতীয়তাবাদী সাংবাদিক, অন্যান্য নানা পরিচয়ের মধ্যে তারা সীমিত। ওই তাদের রাজনৈতিক পরিচয়টাই বড় এবং তারা সেভাবেই কথা বলেন। এবং দুর্নীতি আরেকটা বড় সংকট। গোটা সমাজই দুর্নীতিতে আচ্ছন্ন। সংবাদ মাধ্যমের সঙ্গে যারা কাজ করেছেন তারাও তো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। অনেকে লোভ, লালসা, অনেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ ট্যুর, অনেকে নানা সরকারি সাহায্য সহযোগিতা, এই নানা কারণে নানাভাবে আসলে আমাদের সংবাদ মাধ্যম সংকটগ্রস্ত হয়ে পড়েছে। বাংলাদেশ এক ধরনের সংকটের মধ্য থেকে বেরিয়ে এসেছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু প্রশ্ন, সংবাদ মাধ্যম কি স্বাধীন? হ্যাঁ, আপনি যদি 5ই আগস্ট রাত থেকে দেখেন, সব সংবাদ মাধ্যম আমূল পাল্টে গেছে। তাদের চেহারা, তাদের কথাবার্তা, তাদের রিপোর্ট। আমি অনেক সময় দেখে এটা হাসি এই কারণে যে, যেমন ধরেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, যে টেলিভিশন চ্যানেল দিনের পর দিন, বছরের পর বছর মিথ্যে প্রচারণা চালিয়েছে আমার ব্যাপারে, আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে, সেই চ্যানেলটি আমরা দাওয়াত না দিলেও আমাদের অনুষ্ঠানে এসে লাইভ কাভারেজ দিচ্ছে। এখন আপনি এটা ভালোভাবে নেবেন না খারাপভাবে নেবেন, আমি ব্যক্তিগতভাবে বুঝি যে এটা আসলে তার টিকে থাকবার জন্যে তার চেহারা বদলটা খুব জরুরি। রাজনীতিবিদরা অনেক সময় এগুলো অ্যাকসেপ্ট করে নেন, কিন্তু মানুষ কতটা অ্যাকসেপ্ট করে, বা আমাদের মতো যারা নাগরিক সমাজের হয়ে কাজ করি বা পেশাদারিত্বের জন্য লড়াই করি, পেশাদার সাংবাদিক হিসেবে বা গবেষণা প্রতিষ্ঠানের একজন হিসেবে, তখন এগুলো খুব ভালো লাগে না। এবং রাতারাতি যারা বিগত 15 বছর একটি সরকারের বন্দনা করেছেন, একজন প্রধানমন্ত্রীর বন্দনা করেছেন, তারা হঠাৎ করে পাল্টে গিয়ে
তার বিরুদ্ধাচারণ করা শুরু করলেন। হ্যাঁ, কোথাও কোথাও মালিকানার অদল বদল হয়ে গেছে বাই দিস টাইম, যেটা অতীত হয়েছে। কোথাও কোথাও কি পজিশনগুলোতে লোকের বদল হয়েছে, এটা হয়েছে। কিন্তু এই সংবাদ মাধ্যমগুলি কিন্তু আবার পাল্টে যাবে যদি ক্ষমতার পালাবদল ঘটে। এদের সুর বদলে যাবে, রং বদলে যাবে। কাজেই সাংবাদিকতায় যে পেশাদারিত্ব, সাংবাদিকতার যে চ্যালেঞ্জ, আপনি সাংবাদিকতা করবেন, আপনি ঝুঁকি নেবেন না, এই বিপদ ছিল, ওই বিপদ ছিল, এই বিপদ হবে, ওই বিপদ হবে, এটা করে সাংবাদিকতা হয় না। সো এগুলো হচ্ছে সাধারণভাবে আমার একটা অবজারভেশন। কিন্তু তারপরেও এই অন্যায় অবিচারকে সমর্থন করবার পরেও, এই তেলবাজি বা তৈলমর্দন করবার পরেও, এই জিহুজুর ভাব করবার পরেও, এই তালবাজি করবার পরেও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করবার জন্য, এই কাজগুলোর জন্য যারা করেছেন, তাদের আপনি সাংবাদিকতার পেশার জন্য যেসব প্রতিষ্ঠান হচ্ছে সেই সব প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে তাদের শাস্তি নির্ধারণ করা উচিত। সেটা না করে আপনি কাউকে সমর্থন করলে, দালালি করলে, দলবাজি করলে, তেলবাজি করলে, এর জন্য আসলে কোনো সিভিল বা ক্রিমিনাল কোনো অফেন্সে আপনি এটা ফেলতে পারবেন না। এটা আপনি তাদেরকে অ্যাভয়েড করতে পারেন, তাদেরকে ঘৃণা করতে পারেন, বয়কট করতে পারেন। কিন্তু যেটা হচ্ছে এখন, কারণ সবাই তো সাংবাদিকতার পরিচয় করছেন, সংবাদ মাধ্যমের পরিচয় করছেন, সেটা ওই যে বাংলাদেশের সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, তার যে মান উন্নীত হচ্ছে, সে যে সেই পরাধীনতা বা বিভিন্ন রকমের চাপ থেকে বেরিয়ে আসতে পারছে, সেটা মনে হচ্ছে না অনেক ক্ষেত্রেই। অনেক সাংবাদিক নানা কারণে, নানা অপরাধের সঙ্গে যুক্ত থাকবার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সেটাকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যারা সাংবাদিকদের নিয়ে কাজ করেন, তারা এটাকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে দেখছেন। আমার প্রশ্ন হচ্ছে, যে যেই অপরাধ করেছেন তাকে সেই অপরাধের শাস্তি দেন, কিন্তু আপনি সাংবাদিক বলেই কাউকে দেশের বাইরে যেতে দিচ্ছেন না, আপনি সাংবাদিক বলেই তাকে গ্রেপ্তার করছেন। নিশ্চয়ই যাদের বিরুদ্ধে আলোচনা হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, তাদের প্রায় অনেকেরই বিরুদ্ধেই জনমনে ক্ষোভ আছে, একথা সত্যি, অনস্বীকার্য। তাদের ভূমিকা আমরা দেখছি, বরং সেই ভূমিকাগুলো আপনি সামনে নিয়ে আসেন, যে কাজগুলো করা হচ্ছে সেগুলোর বাইরে গিয়ে। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে, আমরা জানি না। যেমন ধরা যাক, কিছু কিছু সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে, তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, তাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ বাতিল করে দেওয়া হচ্ছে। এগুলো আসলে কতটা শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের শক্তি বৃদ্ধি করবে বা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করবে আমি ঠিক জানি না। যেমন ধরেন, একজনের সঙ্গে কথা হচ্ছিল, ওই যে দৈনিক বাংলার সম্পাদক চৌধুরী জাফরুল্লাহ শরাফত, তাকে আমরা আসলে ধারাভাষ্যকার হিসেবেই চিনি। তার সঙ্গে দেখা হলো, তিনি বলছিলেন যে তার ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হয়েছে দৈনিক বাংলার সম্পাদক হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তিটিকে আমরা খেলার জগতের মানুষ হিসেবে চিনি, তিনি সম্পাদক হতেই পারেন, তার একটি পত্রিকা আছে, দোষের কিছু নেই, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবার মতো অপরাধ তিনি করেছেন কিনা, সেটা করলে আমরা এত বছরে জানলাম না কেন? কোনো পত্রপত্রিকা তার বিরুদ্ধে, আমি অন্তত আমার চোখে পড়েনি, তিনি বলছিলেন। এবং এর বাইরে তো তাকে অন্য কোনো পরিচয়ে সেই অর্থে কেউ দেখেনি। তাহলে তার অ্যাকাউন্টটা কেন ফ্রিজ হলো? প্রশ্ন তোলাই যেতে পারে। হ্যাঁ, তার পরিবারের কেউ কেউ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বা তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকতে পারে, কিন্তু সেই অভিযোগে তাকে আপনি অভিযুক্ত করতে পারেন না, সেটা একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই সব অভিযোগগুলো নিয়েও আপনি কিভাবে তদন্ত করছেন, বা এরকম আরও অনেক ক্ষেত্রেই অনেকের কথা বলা যাবে। এই 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 জিনিসগুলো, যেমন একজনকে আমরা দেখলাম, সাংবাদিককে, অত্যন্ত নামী সাংবাদিককে, নারী সাংবাদিককে কারওয়ান বাজারে একটা মব ঘিরে ধরল, পুলিশ তাকে উদ্ধার করে নিল, আবার ছেড়েও দিল। তার বিরুদ্ধে কয়েকটি মামলা আছে, সেটাও পুলিশ জানালো। মামলা আছে, গ্রেপ্তার নয় কেন? হতে পারে ওয়ারেন্ট ইস্যু হয়নি সেই কারণে। কিন্তু এই যে হঠাৎ করে মব তৈরি হচ্ছে, হঠাৎ করে কাউকে ঘিরে ধরছে, এটা কিভাবে হয়, কোত্থেকে হয়? আপনারা বুঝতেই পারছেন আমি মুন্নি সাহার কথা বলছি। সো এই নিরাপত্তাগুলো নিশ্চিত করা খুবই জরুরি। আমি অপরাধ করলে আপনি নিশ্চয়ই বিচার করবেন, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ, আর আমি কারো চামচামি করলাম, দালালি করলাম, তৈলমর্দন করলাম, এটা নিয়ে আসলে ওইভাবে আপনি সাজাতে পারেন। এর জন্য ঘৃণা, এর জন্য তাকে বর্জন, তার প্ল্যাটফর্মটিকে বর্জন করাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ।
দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই যে সাম্প্রতিককালে প্রথম আলো ডেইলি স্টারকে নিয়ে দেখলাম, বাংলাদেশের সংবাদ মাধ্যম বললে আপনি প্রথম আলো ডেইলি স্টারকে ছাড়া আর আপনি কাকে গ্রহণ করবেন? পেশাদার, তাদের কি ত্রুটি নেই? আছে, থাকতে পারে, থাকা স্বাভাবিক। তাদের কি দুর্বলতা নেই? হয়তো আছে, হয়তো নেই। তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, তার শতভাগই কি অন্যায্য? আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখিনি, কিছু ন্যায্য অভিযোগও থাকতে পারে। কিন্তু একথা মানতে হবে যে বাংলাদেশের সংবাদপত্র বললে, সংবাদ মাধ্যম বলে এই দুটোই সবচেয়ে প্রভাবশালী। ইন্ডিভিজুয়ালি কোথাও কোথাও কোনো কোনো টেলিভিশন চ্যানেলে, কোনো কোনো পত্রিকায়, যেমন ধরেন আমরা নুরুল কবিরের কথা বলি, অত্যন্ত খ্যাতিমান, সাহসী, এত সাহসী সাংবাদিক বাংলাদেশের দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে কিনা সংশয় আছে। তার পত্রিকায় ভুল ত্রুটি কম হয়, সাহসের সঙ্গে কাজ করে, কিন্তু পত্রিকাটি যে কোনো বিবেচনা থেকেই হোক সবার কাছে অতটা পপুলার হয়ে উঠতে পারেনি। কাজে ওই যে পপুলার, ওই যে ইনফ্লুয়েন্সিয়াল, পাওয়ারফুল, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আপনি প্রথম আলো ডেইলি স্টার সামনে গিয়ে যা হচ্ছে এবং সেগুলো যারা প্ররোচনা দিচ্ছেন, সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যম সম্পর্কে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্পর্কে ভিন্ন বার্তা দিচ্ছে। এই যে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে বহুমুখী হুমকি দেখা দিয়েছে, সেটা কিন্তু দেশে বিদেশে নানা উদ্বেগ সৃষ্টি করেছে। গত 15 বছর যারা বিবৃতি দিয়েছেন, যে আন্তর্জাতিক সংগঠনগুলো, তারাও এখন একই রকমের বিবৃতি কিন্তু দিচ্ছেন। সংবাদপত্র অফিসে হামলা হচ্ছে, শত শত সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা। তারা প্ররোচনা দিতে পারেন আপনি, বা অন্য কথা বলতে পারেন, তারা প্রধানমন্ত্রীকে তোষামোদ করতে পারেন, হত্যাকাণ্ডের সঙ্গে তারা সবাই জড়িত ছিলেন, এরকম মামলা কিন্তু কেউ গ্রহণ করছে না। এবং বোঝাই যায় যে এই যে গণমামলা আসলে গণহারেই প্রত্যাখ্যাত। এবং সরকার কর্তৃক 3 দফায় সাংবাদিকদের যে প্রেস অ্যাক্রিডিটেশন ক্যাডার বাতিল, সেটাও অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন তুলেছে। নানাভাবে গণমাধ্যম এবং সাংবাদিকরা আক্রান্ত হয়। গণমাধ্যম মালিকদের সংগঠন নোয়াব, এডিটর্স কাউন্সিল এবং গণমাধ্যম এবং সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন উৎকণ্ঠা জানিয়ে তাদের বিবৃতি দিয়েছে। গত সরকারের সময় আমরা যেটা দেখেছি, ওই সরকারের বিরুদ্ধে ঠিকঠাক কথাই বলা যেত না, এটা আমরা সবাই জানি। তার মধ্যে কেউ কেউ যে বলেননি সেটা বলা যাবে না। অন্য টেলিভিশন চ্যানেলে কথা বলতে পারেননি, আমার অনুষ্ঠানে এসে অনেকে কথা বলেছেন, আমরা সুযোগ দিয়েছে, ঝুঁকিও নিয়েছি। এবং এটা আমি স্বাভাবিক বলি মানি যে সাংবাদিকতায় এই ঝুঁকিটা আপনাকে নিতে হবে। সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সো বিগত সরকার কোনো সমালোচনা সহ্য করতো না, কিন্তু আমরা কে কতটা চেষ্টা করেছি আমাদের দায়িত্ব পালন করা, সেটা একটা বড় প্রশ্ন। কে কতটা আমরা ঝুঁকি নিতে দিয়েছি, সেই প্রশ্ন কিন্তু তোলাই যায়। এবং এখন যদি আপনি টেলিভিশনগুলো দেখেন, এই অন্তর্বর্তী সরকার কিংবা যারা পরের সরকার আসবে বলে ধারণা করা হচ্ছে, যে বিএনপি, তাদের যে প্রচার প্রোপাগান্ডা হচ্ছে, সেটা কি সাংবাদিকতা? যারা তারেক রহমানের নাম উচ্চারণই করতে চাইতেন না, তার সংবাদ প্রচার করতেন না, তার সম্পর্কে নানা রকমের কুৎসা উঠিয়েছেন, তারা প্রায়, আমি দেখলাম হঠাৎ করেই এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তার সাক্ষাৎকার প্রচারের জন্য ব্যস্ত হয়ে পড়লেন এবং তার সাক্ষাৎকার প্রচারও করে ফেললেন। এবং সেটা আবার এক টেলিভিশন, একটা অন্য টেলিভিশনগুলো প্রচার করলো। কিন্তু এই টেলিভিশনগুলো মিস্টার তারেক রহমানকে নিয়ে কি করেছেন? কেউ কি সেটা বিচার করবার চেষ্টা করেছেন? সব কিছুর জন্য স্পেস দিতে হয়। আপনি কাউকে বর্জন করবার জন্য স্পেস যেমন দরকার, কাউকে অ্যাকসেপ্ট করতেও কিন্তু সময় দিতে হয়। তাকে একটু বুঝতে দিতে হবে যে ভাই বা বোন, আপনি এই কাজটা করেছেন, যে কোনো কারণেই করে থাকেন না কেন। সো 5ই অগস্ট সরকার পতনের দিন মিরপুরে গুলিতে যে নিহত হয়েছেন, আপনাদের স্মরণ থাকবার কথা, মোহাম্মদ ফজলুর, সেই হত্যা মামলায় অজ্ঞাত 1.5 থেকে 200 এবং 165 জনের নামে উল্লেখ করে মামলা করা হয়েছে। ভাসানটেক থানার ওই হত্যা মামলায় আসামিদের মধ্যে 25 জনই হচ্ছে সাংবাদিক। এটা বিশ্বাসযোগ্য? আপনি 25 জন না, 50 জন, 100 জন, 500 জন সাংবাদিককে দালাল বলেন, আমার কোনো আপত্তি নেই। আপনি তাদের নানান অপকর্মের ভিডিও, লেখা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেগুলো বারবার জনসমক্ষে নিয়ে আসেন, আমার কোনো আপত্তি নেই। হত্যা মামলার আসামি আপনি তাদেরকে কেন করবেন? যে যেটা করেনি সেটা করে প্রকৃত অপরাধীদের অনেক ক্ষেত্রে আড়াল হয়ে যায় এবং প্রকৃত অপরাধীদের প্রতি অনেক সময় সিম্প্যাথি তৈরি হয়। এবং এদের যে প্রকৃত অপরাধ, আমি সবার ক্ষেত্রে বলছি না, ব্যতিক্রমের মধ্যেও আছে, সেটাও কিন্তু আপনি হালকা করে ফেলছেন। দেশের একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের, আমি যেই মামলাগুলোর কথা বললাম, কর্মরত একজন কর্মী হত্যা মামলার একজন আসামি, তিনি বলছেন
যে 5ই আগস্ট সারাদিন তিনি লাইভ সম্প্রচারে ব্যস্ত ছিলেন। হত্যাকাণ্ডের অভিযোগ এসেছে, ওই সময় তিনি বঙ্গভবনের সামনে থেকে লাইভ রিপোর্টিং করছিলেন। এবং মামলাগুলি যদি পড়েন আপনি দেখবেন যে ওখানে স্পষ্ট করে কিছু বলা নাই। তিনি কিভাবে প্ররোচনা দিলেন, তিনি কি নিজে গুলি করেছেন কিনা, নাকি তিনি কাউকে গুলি করতে প্ররোচিত করেছেন, কোনো কিছু স্পষ্ট নেই। এবং হত্যা মামলায় আমরা জানি অন্তত 5 জন সাংবাদিক কিন্তু এখন কারাগারে রয়েছেন। সো এটা স্বাধীন সাংবাদিকতার সম্পূর্ণভাবে পরিপন্থী। এবং আমার মনে হয় যে বাংলাদেশ মনে হয় পৃথিবীর এমন একটা স্থান আছে যেখানে সাংবাদিকরা সবচেয়ে বেশি খুনের আসামি। পৃথিবীতে আর কোনো দেশে এটা আছে কিনা আমার অন্তত জানা নেই। এবং প্রায় 150 মতো হবে যারা খুনের মামলার আসামি। সো আমি জানি না এটা সাংবাদিকতার মান সম্মান উজ্জ্বল করবে কিনা, বা যারা রেগুলেটরি দায়িত্বে আছেন তারা এটাকে কিভাবে নিচ্ছেন আমার কাছে স্পষ্ট নয়। আমি ক্ষোভের জায়গা বুঝি, আমি কষ্টের জায়গা বুঝি, কিন্তু একই সঙ্গে একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে মোকাবেলা করা যায় না। 2022 সালে সেপ্টেম্বরের পর থেকে একজন সাংবাদিক জানিয়েছেন যে তার কার্ড নবায়ন হয়নি। তিনি একজন সাংবাদিকের বক্তব্য আমি একটি গণমাধ্যমে দেখলাম যে তিনি যে আওয়ামী বা জাতীয়তাবাদী পন্থী কোনো সাংবাদিক ইউনিয়নের মেম্বারও নন। সো তার অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এবং এটা আরও সতর্ক পরিশীলিতভাবে করা উচিত বলে অনেকে মনে করেন। আরও সুনির্দিষ্ট হওয়া উচিত। যিনি রিনিউ করেননি তারটা আপনি বাতিল কেন করলেন, আর বাতিলই যখন করলেন কোন অভিযোগে করলেন সেটা স্পষ্ট করা দরকার। সো এটা আমরা একটা হচ্ছে ঢালাওভাবে খুনের মামলা, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, ঢালাও হারে প্রেস ক্লাবের মেম্বারশিপ, সাংবাদিক ইউনিয়নের মেম্বারশিপ আমার ব্যক্তিগতভাবে কোনো আগ্রহ ছিল না। আমি একসময় পত্রিকায়ও কাজ করেছি, কোনোদিনই কোনো ইউনিয়নের মেম্বার ছিলাম না, হওয়ার জন্য কোনো আবেদনও কোনোদিন করিনি, প্রেস ক্লাবের মেম্বার হওয়ার জন্য কোনোদিন চেষ্টাও করিনি। বাট অনেকের কাছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এই জায়গাগুলো আসলে ঠিকঠাক মতো দেখা উচিত যারা দায়িত্বে আছেন, যে ঢালাওভাবে এগুলো করা সমীচীন হচ্ছে কিনা। কেউ কেউ বলছেন যে এগুলো তো সাংবাদিকতার বিরুদ্ধে কিছু না, সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের একটা বাধা। তো আপনি সাংবাদিকতায় হস্তক্ষেপ করছেন না বটে, কিন্তু আপনি সচিবালয়ে বা সেক্রেটারিয়েটে প্রবেশটা বন্ধ করছেন। তো এটা তো সাংবাদিকতার উপর একটা প্রভাব পড়েই। এবং তার তো অনেকের সচিবালয়ে বিট আছে। একই ঘটনা একসময় আওয়ামী লীগ আমলেই বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও ঘটেছিল, আপনাদের স্মরণ থাকবার কথা। সো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা একটা নীতিমালা আছে, এবং যদি আপনি এই কাজ করে থাকেন আপনার কার্ড বাতিল হবে, কাজ না করলে আপনি সচল থাকবে, তার একটা মেয়াদ থাকে, সেই মেয়াদ উত্তীর্ণ হচ্ছে কিনা সেটা আপনি বিবেচনা করতে পারেন। এবং আপনি ঢালাওভাবে করছেন কিন্তু কোনো কারণ দেখাচ্ছে না। সো এটা করে আসলে অনেককে আবার একটা লেভেলিংও করে দেওয়া হচ্ছে, কাউকে কোনো গোষ্ঠীর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সেটাও শেষ পর্যন্ত ভালো কাজ কিনা সেটা বিবেচনা করতে হবে। এবং যে কথা আমি ডেইলি স্টার এবং প্রথম আলোর ক্ষেত্রেও বলছিলাম, এবং কোনো সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, যে এগুলো আসলে যেটা হচ্ছে সেটা সাংবাদিকতার পরিপন্থী এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। কোনো সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ এবং হত্যা মামলার আসামি করা নিয়েও একটা উদ্বেগ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে। নিঃসন্দেহে গণমাধ্যমের অতীতে ভূমিকা এবং সাংবাদিকদের ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ার বিষয়টি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। একই সঙ্গে মাথায় রাখতে হবে যে আপনি আওয়ামী লীগ করলে অপরাধ, আপনি সাংবাদিক হিসেবে বিএনপি করবেন, জামাত করবেন, আর সেই পার্টি পলিটিক্সকে সার্ভ করবেন। আপনি লিখতে পারেন, কলাম লিখতে পারেন, উপসম্পাদকে লিখতে পারেন, তো আপনার রিপোর্টিংয়ের মধ্যে যদি তার প্রভাব থাকে সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। এবং আমি মনে করি বিএনপি যেহেতু তারা মনে করছে তারা ভবিষ্যতে খুব দ্রুতই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাবে, জামাত অত্যন্ত সক্রিয় দল, তারা যদি মিন করে থাকেন সাংবাদিকতা স্বাধীন একটা কাজ, সংবাদ মাধ্যম স্বাধীন থাকবে, তারা আসলে সাংবাদিকদের একটু তাদের থেকে দূরে রাখলে ভালো করবেন। সাংবাদিকদের কাজ দেন, তাদের পালিত সাংবাদিক তারা যেন না তৈরি করেন, সেটা আসলে আখের খুব লাভ হয় না। এরপর আপনি পালিত সাংবাদিক করলেন, ক্ষমতায় গিয়ে তাকে এখানে প্রেস মিনিস্টার করলেন, ওখানে প্রেস মিনিস্টার করলেন, যাকে আপনি প্রেস মিনিস্টার করলেন সে আসলে সাংবাদিকতার আর কি করবে, তার কিন্তু ওইখানেই শেষ। আর প্রেস মিনিস্টার হওয়ার পরে আমি জানি না বাংলাদেশের রাষ্ট্রদূতরাই কতখানি ভূমিকা রাখতে পারেন, বিদেশে গিয়ে রাখেন কি না, নাকি বিগত সরকারগুলোর আমলে তো দেখেছি ওই প্রোটোকল
দিতে দিতেই তাদের সব সময় শেষ এবং নিজেদের ভবিষ্যৎ গোছাতে। কাজে পেশাদার কূটনীতিক, পেশাদার সাংবাদিক যদি আমরা তৈরি না করতে পারি, দেশের জন্য খুব ভালো হবে না। অনেক ভালো ভালো কূটনীতিক আছেন যাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, যাদের ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কাজ থেকে। অনেক সম্ভাবনাময় সাংবাদিককে শেষ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দিতে গিয়ে। আমি মনে করি এর থেকে বের করা দরকার। সো আমি মনে করি যে বাংলাদেশের সাংবাদিকতার ব্যাপারে গত 2 দশকে বিশেষ করে গণমাধ্যমের ব্যাপারে মানুষের আস্থা এবং সংকট তৈরি হয়েছে। আস্থার একটা বড় সংকট হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে, গণমাধ্যম নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। মানুষ মূলধারা গণমাধ্যমের থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে নির্ভর করে, যেখানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, রিউমার অনেক বেশি ছড়াচ্ছে। কাজেই এবং অনেক সময় মূলধারার সংবাদ মাধ্যমকে দেখি তার প্রাইমারি সোর্স হিসেবে সে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে এবং কোনো ফ্যাক্ট চেক না করেই সেগুলো প্রচার করে দিচ্ছে। কাজে এই জায়গাগুলো একটা বড় দুর্বলতা। আমাদের সাংবাদিকরা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, ইনক্লুডিং মি, এবং দর্শকদের কাছে, পাঠকদের কাছে আমাদের গ্রহণযোগ্যতার একটা সংকট আছে। বিশ্বাসযোগ্যতা প্রায় নেই বললেই চলে, ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে। সরকার বা রাজনৈতিক যে দুষ্ট চক্র আছে, রাজনীতি ছাড়া দেশ চলবে না, রাজনীতিবিদ ছাড়া দেশ চলবে না, কিন্তু তাদের মধ্যে যে দুষ্ট চক্র তৈরি হয়েছে, তাদের দোসর হিসেবে বাংলাদেশের সাংবাদিকরা দায় এড়াতে পারেন না। বাংলাদেশের যে স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদী সরকার চেপে বসেছিল, এর দায়, একটা বড় দায় বাংলাদেশের সাংবাদিকদের, বাংলাদেশের গণমাধ্যমের। কিন্তু তাদেরকে এই যেন তেন মামলা দিয়ে তাদের বিরুদ্ধে যে প্রক্রিয়ায় ব্যবস্থা নিচ্ছে, তার মধ্য দিয়ে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।